আব্বাসীয় খেলাফতের সময় বুদ্ধিবৃত্তিক এবং অর্থনৈতিক উৎকর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বাগদাদ। বিজ্ঞান চর্চায় তাদের অর্থায়নে অন্যতম উদাহরণ বাগদাদের বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমা, ইংরেজিতে যাকে বলা হয় হাউস অব উইজডম। পঞ্চম শতকের আশপাশ থেকে অন্তত নবম শতক পর্যন্ত এই লাইব্রেরির সংগ্রহ ছিল বিশ্বের সবচেয়ে বড়। এর অঙ্গন সর্বদা মুখরিত থাকত তৎকালীন বড় বড় পণ্ডিতদের ভিড়ে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা এই বিখ্যাত লাইব্রেরি সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমাদের টিআর ভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রতিষ্ঠা ও বিকাশ। বাইতুল হিকমার ধারণার সূচনা হয় বাগদাদ প্রতিষ্ঠার সময়। আব্বাসীয় দ্বিতীয় খলিফা আল মনসুর এখানে রাজধানী সরিয়ে আনেন। উদ্দেশ্য ছিল দামেস্ক কেন্দ্রিক উমাইয়াদের প্রভাব একেবারে মুছে ফেলা। এই অঞ্চলে ইসলামী শক্তি সাসানিদদের প্রতিস্থাপন করে, তবে তাদের প্রভাব রয়ে গিয়েছিল আব্বাসীয় দরবারে। ফলে পুরনো সাম্রাজ্যের অনেক রীতিনীতি রয়ে যায়। সাসানিদ অভিজাতরা বই জমা রাখার জন্য ঘর বানাত, যার নাম গঞ্জ। আরবিতে এর প্রতিশব্দ খিজানা। আল মনসুর বাগদাদে তেমন কিছু করতে চাইলেন। খলিফা আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি থেকেও অনুপ্রাণিত হলেন। তার ইচ্ছে বাগদাদে এমন একটি সংগ্রহ গড়ে তোলা যার নাম হবে খিজানাত আল হিকমা। 750 সালে মারা যান তিনি। তার স্বপ্ন সত্যি করেন খলিফা হারুনুর রশিদ। 786 সালে ক্ষমতা গ্রহণের পরপরই রাজদরবারের লাইব্রেরির একাংশ সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি। উজির উমাইয়া আল বারমাকের উপর দায়িত্ব পড়ে বড় পরিসরে লাইব্রেরি তৈরি করার। প্রাথমিক পর্যায়ে খলিফার বাবা আর দাদার কাছে থাকা শিল্প সাহিত্য আর বিজ্ঞান বিষয়ক বইয়ের ঠাঁই হয় লাইব্রেরিতে। পারস্যের উপকথা, সাসানিয়ান জ্যোতির্বিদদের লেখনী ইত্যাদি আরবিতে অনুবাদ করা হয়। এজন্য নিয়োগ পেয়েছিলেন অনুবাদক এবং বাধাইকারকেরা। এ পর্যায়ে অবশ্য প্রাচীন পারস্য ভাষার গ্রন্থেই কেবল আরবিতে অনুবাদ হয়েছিল। হারুন আল রশিদের পুত্র পরবর্তীতে খলিফা আল মামুনের সময় এই পাঠাগার চূড়ান্ত উৎকর্ষ অর্জন করে। 813 থেকে 833 সাল পর্যন্ত শাসন করেছিলেন খলিফা আল মামুন। মূল ভবনকে পরিবর্ধিত করে তিনি একটি একাডেমি স্থাপন করেন। এর নামই হয় বাইতুল হিকমা বা দ্য হাউস অব দ্য উইজডম। 829 সালে আল মামুন এখানে একটি মানমন্দিরও স্থাপন করেন। সংগ্রহশালা বাড়াতেও নানা পদক্ষেপ নেন খলিফা। কিংবদন্তি আছে, সিসিলির রাজকীয় লাইব্রেরির পুরোটাই নিয়ে এসেছিলেন তিনি। তৎকালীন বিশ্বে বিজ্ঞান আর গণিতের উঁচু মানের কিছু পাণ্ডুলিপি ছিল সেখানে। আল মামুন মূলত সেগুলোকে কপি করতে চেয়েছিলেন। এই ব্যাপারে সিসিলিতে বার্তা পাঠান তিনি। রাজা তার উপদেষ্টাদের সাথে আলাপ করেন। তাদের মতামত ছিল গ্রন্থাগারের এসব বই তাদের পূর্বপুরুষদের কোনো উপকারেই আসেনি, এগুলো দিয়ে দেয়াই ভালো। রাজা এরপর খলিফাকে সম্পূর্ণ লাইব্রেরি দিয়ে দেন। বলা হয় 400টি উট লেগেছিল সমস্ত বই নিয়ে আসতে। জ্ঞান বিজ্ঞানে অবদান। বাইতুল হিকমার সাথে জড়িয়ে আছে বহু দার্শনিক ও বিজ্ঞানীর কাহিনী। এদের মধ্যে অন্যতম মুসা আল খাওয়ারিজমি। একাধারে গণিত ও জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী এই ব্যক্তি বীজগণিতের জনক বলে অভিহিত। যাতে পারসিক আল খাওয়ারিজমি ভূগোল, গণিত আর জ্যোতির্বিদ্যা নিয়ে রচনা করেছেন অনেক মূল্যবান পুস্তক। 820 সালে তাকে লাইব্রেরির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বাইতুল হিকমার নিয়মিত দর্শনার্থীদের মধ্যে আরও ছিলেন বনু মুসা ভ্রাতৃদ্বয়, মুহাম্মদ, আহমদ এবং হাসান। গণিত, জ্যোতির্বিজ্ঞান সহ বিজ্ঞানের নানা শাখায় ছিল তাদের পদচারণা। যন্ত্র প্রকৌশল বা মেকানিক্সের বিকাশে তাদের ভূমিকা অনস্বীকার্য। বাইতুল হিকমার অন্যতম একটি কাজ ছিল বিজ্ঞানের বই গ্রিক, সংস্কৃত, ল্যাটিন ইত্যাদি ভাষা থেকে আরবিতে অনুবাদ করা। বলা হয় এই কাজকে প্রণোদনা দিতে চমকপ্রদ কৌশল অবলম্বন করেছিলেন খলিফা আল মামুন। অনুদিত বইয়ের ওজনের সমপরিমাণ স্বর্ণ দেওয়া হবে অনুবাদককে। গ্রিক পণ্ডিতদের অনেক লেখা আরবিতে তর্জমা করা হয়েছিল। পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রাটাস, গ্যালেন, সক্রেটিস, ইউক্লিড কেউ বাদ যাননি। আল কিন্দি জড়িত ছিলেন অ্যারিস্টটলের অনুবাদ কর্মে। হুনায়ুন ইবনে ইসহাক করেছিলেন হিপোক্রাটাসের ভাষান্তর। আরও অনেক প্রসিদ্ধ অনুবাদকের লেখা জমা ছিল বাইতুল হিকমাতে। উল্লেখযোগ্য হলেন আল বাত্রিক, হাজ্জাজ ইবনে মাতের, আল বুলবাকি, সাবিত ইবনে কুরা এবং আরও অনেকে। সংস্কৃত থেকে ভারতীয় বিজ্ঞানীদের গ্রন্থ ভাষান্তরে বাইতুল হিকমার অবদান অনেক। এর ফলে আরব গণিতবিদেরা শূন্যের ধারণা নিয়ে কাজ করার সুযোগ পান। সংখ্যা বোঝাতে ভারতে আলাদা চিহ্ন ব্যবহার করা হতো। এর উন্নয়ন ঘটিয়ে বর্তমান আরবি সংখ্যা পদ্ধতির প্রচলন হয়। এই বাইতুল হিকমাতে বসেই আল জাহিজ নানা রকম প্রাণীর বর্ণনা লিপিবদ্ধ করে রচনা করেছিলেন বিখ্যাত দ্য বুক অব অ্যানিমেলস বইটি।
আল মালিক নির্ণয় করেছিলেন এমন পরিমাপ যা ব্যবহার করে পৃথিবীর পরিধি নির্ধারণ করেছিলেন ভবিষ্যৎ জ্যোতির্বিদরা। বলা হয়, গ্রন্থাগারে পা রাখলে আরবি, ফার্সি, হিব্রু, গ্রিক, ল্যাটিন হেন কোনো ভাষা নেই যা শোনা যেত না। লিঙ্গ, ধর্মবিশ্বাস, গায়ের রং, জাতপাত, ভাষা যাই হোক না কেন, কারো জন্যই বন্ধ ছিল না লাইব্রেরির দরজা। হুনায়ুন ইবনে ইসহাকের কথাই ধরা যাক। পেশায় চিকিৎসক হুনায়ুন ছিলেন খ্রিস্টান, কিন্তু সেজন্য লাইব্রেরির দরজা বন্ধ হয়ে যায়নি তার সামনে, বরং মেধাকে আরও বিকশিত করার সুযোগ পেয়েছিলেন তিনি। জ্ঞানের নানা শাখায় অবদান রেখেছেন হুনায়ুন। পৃথিবীর ইতিহাস, যুক্তিবিদ্যা এসব নিয়েও কাজ আছে তার। গ্রিক ওল্ড টেস্টামেন্ট আরবিতে অনুবাদ করেছিলেন তিনি। দুঃখজনকভাবে সেটা হারিয়ে যায়। ধ্বংস। আল মামুনের মৃত্যুর পর থেকেই মূলত ধীরে ধীরে বায়তুল হিকমার অবক্ষয় শুরু হয়। পরবর্তীতে খলিফা আল মুতাসিমের সময় আব্বাসীয় দ্বিতীয় রাজধানী হিসেবে সামারায় প্রশাসনিক অনেক কিছু সরিয়ে নেয়। এরপর থেকে সম্ভবত পরবর্তী খলিফারা লাইব্রেরি টিকিয়ে রাখলেও এর উন্নয়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেননি। তবে জ্ঞান পিপাসুদের কাছে এর অবদান কমেনি। ব্যক্তিগত উদ্যোগে চলতে থাকে অনুবাদ কর্ম। বায়তুল হিকমাহ চূড়ান্ত ধ্বংসপ্রাপ্ত হয় ত্রয়োদশ শতকে। 1258 সালে ঝড়ের মতো ইরাকে ঢুকে পড়ে দুর্ধর্ষ মঙ্গল বাহিনী। বাগদাদ তছনছ করে দেয় তারা। নির্বিচার নরহত্যায় লাল হয়ে যায় টাইগ্রিসের পানি। এককালের জৌলুসময় বাগদাদকে পুড়িয়ে ছারখার করে দেয় মঙ্গলরা। এর সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যায় বায়তুল হিকমা। জ্যোতির্বিদ আল তুসি অবশ্য কিছু বই রক্ষা করতে সক্ষম হন। পরিস্থিতি বুঝে আগেই তিনি সেগুলো নিয়ে সরিয়ে ফেলেছিলেন ইরানের মারাহগে মানমন্দিরের লাইব্রেরিতে। ধ্বংসের প্রভাব। বায়তুল হিকমার প্রকৃত প্রভাব নিয়ে কিছুটা বিতর্ক আছে। অনেকেই মনে করেন যেসব অনুবাদের সাথে এর নাম জড়ানো হয় তার অনেকগুলোর পেছনে বায়তুল হিকমার কোনো ভূমিকা ছিল না। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে এর প্রভাবে লাইব্রেরি গড়ে তোলার চর্চা শুরু হয় চারদিকে। অনেক ধনবান ব্যক্তি নিজ উদ্যোগে নির্মাণ করেন স্থানীয় পাঠাগার। অন্যান্য রাষ্ট্র বাগদাদের আদলে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা আরম্ভ করে। ইসলামী বিশ্বের নামজাদা বিজ্ঞানীদের আকৃষ্ট করতে তৈরি করা হয় বিশাল বিশাল সব লাইব্রেরি। কর্ডোভাতে 10ম শতকে দ্বিতীয় আল হাকাম তেমনই একটি লাইব্রেরি স্থাপন করেন। এর পথ ধরে 12শ শতকে আন্দালুসিয়ার টলেডো পরিণত হয় জ্ঞান বিজ্ঞানের অন্যতম পীঠ স্থানে। সব বর্ণ ধর্মের পণ্ডিতেরা ভিড় জমান এখানে। আরবি থেকে অন্যান্য ইউরোপীয় ভাষায় অনুদিত হতে থাকে নানা গ্রন্থ। 1105 সালে কায়রোতে ফাতিমীয় খলিফা আল হাকিম প্রতিষ্ঠা করেন দারুল হিকমা। প্রায় 165 বছর বায়তুল হিকমার পাশাপাশি উচ্চারিত হয়েছে এর নাম। অন্যান্য মুসলিম দেশেও একইভাবে জ্ঞানের ঘর বা দারুল ইলম তৈরি করেন শাসকরা।